সুপ্রিয় দর্শক, খবর সংযোগের নিয়মিত আয়োজন বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। আমাদের সঙ্গে রয়েছেন আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, আমি কাজল হায়দার। দর্শক, আপনারা জানেন আমরা আন্তর্জাতিক অঙ্গনের ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাই, খবরগুলো বিশ্লেষণ করার চেষ্টা করি এবং সর্বশেষ আপডেট আপনাদের জানানোর চেষ্টা করি। দিলাম আজকে অনেক নিউজ আছে, তার মধ্যে দুইটা নিউজ আপনার চোখে পড়েছে নিশ্চয়ই। একটা হচ্ছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি হামলা হয়েছে, পাহেলগামে হামলা হয়েছে। হামলাটা এমন সময় হয়েছে যখন আপনার মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারত সফরে রয়েছে। এখনো কিন্তু তিনি 4 দিনের সফর শেষ করেননি। এর মধ্যে এদিকে মোদি কিন্তু সৌদি আরব সফরে ছিলেন। মানে সময়টা আমি বলতেছি কারণ এটা আপনি বিস্তারিত জানাবেন। আরেকটি বিষয় হচ্ছে রাশিয়া ইউক্রেনতে যুদ্ধ হচ্ছে, এর মধ্যে চীনের ইনভলভমেন্ট নিয়ে কথা বলেছে জেলেনস্কি একটা মারাত্মক অভিযোগ করেছে চীনের বিরুদ্ধে যে চীনা নাগরিকরা রাশিয়ায় গিয়ে তাদের কারখানায় ড্রোন উৎপাদন কেন্দ্রে কাজ করতেছে এবং চীনা প্রযুক্তি সহ। আসলে খবর দুইটাই গুরুত্বপূর্ণ। একটা জিনিস যেটা হচ্ছে যে কাশ্মীরে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা আসলে হয়েছে কি, মানে আমরা যখন কোনো ঘটনা ঘটে, ঘটনাটা কি ঘটছে এটা তো আপনি বললেনই যে টিআরএফ দি রেজিস্ট্যান্স ফ্রন্ট যেটা গঠিত হয়েছে 2019 সালে। আচ্ছা, এটা যে গঠিত হইল, তারা এটা এই হামলার দায়িত্বটা স্বীকার করছে। 26 জন মারা গেছে এবং আমি যতদূর জানি এর মধ্যে বেশিরভাগই হচ্ছে ওইখানকার পর্যটক, বিদেশি পর্যটক। তো ইটস এ ভেরি হার্টেনিং। তারা একটা দেশ দেখতে আসছে, ঘুরতে আসছে, কাশ্মীর একটা ভূস্বর্গ হিসেবে পরিচিত, সেখানে ঘুরতে আসে তারা কি হলো, হামলার শিকার হলো, তাদেরকে হত্যা করা হলো। আর টিআরএফকে বলা হয় কিন্তু আবার লস্করি তাইবার অঙ্গ সংগঠন, এটা একটা অভিযোগ সেটা বলতেছে লস্করি। কিন্তু আমার কথাটা হলো যে এটা কেন গঠিত হয়েছিল আপনি খেয়ালটা করেন, 2019 সালে গঠিত হলো। কখন মোদি কিন্তু তখন কাশ্মীরের যে একটা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের যে একটু স্বায়ত্তশাসন আংশিক কিছু কিছু বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারতো, নিজেদের মতো। কোনো মেজর ছিল না, ছোট ছোট সিদ্ধান্ত। একটা রাজ্য চালাতে হলে যে খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট কিছু কিছু জিনিস আছে তাদেরকে এই স্বাধীনতাটা দেওয়া হয়েছিল। এখন সেটা তার রোধ করতে হলো। আচ্ছা, রোধ যখন করলো, রাজনৈতিক নেতারা যে সিদ্ধান্তগুলি নেয়, রাষ্ট্র পরিচালনা যে আমি ভারতের প্রধান, আমি ভারতের সর্বেসর্বা, এখন আমি এই সিদ্ধান্তটা নিলাম, তখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে রাজনৈতিক নেতারা কিছু যে কাজ করে, যে এটা আমি রদ করলাম, আচ্ছা কেন রদ করলাম, এটার যুক্তিটা কি? আচ্ছা, এই যে আমি কোনো অবস্থাতেই কিন্তু আমরা কোনো রকম হামলাকে, মৃত্যুকে আমরা সমর্থন করি না, কিন্তু আমাদের কিন্তু তলায় দেখতে হয়। মোদি কি করলো, সৌদি আরব সফর বাদ দিয়া ব্যাক করলো, এয়ারপোর্ট থেকে নিজের কার্যালয় পর্যন্ত গেল না, এয়ারপোর্টেও অন্যদেরকে ডাকলো, অজিত দোভালকে ডাকছে, তারপরে সীতারমনকে ডাকছে, ডাইকা ওইখানেই মিটিং করতেছে যে এটা কি হইলো। এবং সীতারমনকে খুব মানে আতঙ্কগ্রস্ত বা এটা খুব সিরিয়াস একটা বিষয় বুঝেই যাচ্ছে যে এয়ারপোর্টে নাইমেই বৈঠকে বসতে হয়েছে, বৈঠক এতটা জরুরি। আমার কথাটা হলো যেটা, এই প্রেক্ষাপটগুলি আমরা কেন তৈরি করি, আমি আজকে কেন আমাকে 2019 সালে এই যে টিআরএফ গঠিত হইলো, যারা হামলার দায়টা স্বীকার করলো, তাদের যে বিষয়টা, এটা খেয়াল করেন যে এটা কেন তাদেরকে এই প্রেক্ষাপটটা আমি তৈরি করে দিলাম কেন, কারণটা কি? খুব বেশি যুক্তি কি আছে যে কাশ্মীর নিয়ন্ত্রিত, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে এই যে আংশিক স্বায়ত্তশাসন এটাকে বন্ধ করতে হবে? অবশ্যই না, কি লাভ ছিল না, কি লাভ ছিল? বেসামরিক লোকের, বিশেষ করে পর্যটকদের প্রাণটা চলে গেল। দেখেন আসলে হয়েছে কি, এই যে আমরা কথা বলি এখানে একটু টাইমটা কম থাকে, অনেক কিছু বলার আছে। বিষয়টা হচ্ছে কি, দেখেন রেডক্লিফ কমিশন 1947-এ যখন ভারতকে ভাগ করে দিয়ে গেল, আপনি খেয়াল করে দেখেন দুইটা জায়গায় তারা এমন কাজ করছে, একটা হচ্ছে যে পাঞ্জাবে, আর একটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ। এমনভাবে তারা একটা ভাগ করে দিয়ে গেছে যে এটা বুঝাই যাচ্ছে, মানে ওইটা দেখেই বোঝা যায় যে সারা জীবন এটা নিয়ে সমস্যাটা জিয়ে রাখলো তারা। এবং কেন রাখলো? কারণটা হচ্ছে যে ভারতবর্ষ থেকে ব্রিটিশদেরকে সরানোর পিছনে, আন্দোলনের পিছনে মূল অংশীদার হচ্ছে বাঙালি এবং পাঞ্জাবিরা। এই জন্য তারা কি করলো, খুব ঠান্ডা মাথায়, খুব কুল ব্রেনে এটা এই দুই জায়গায় সমস্যাটা, মানে তোমরা স্বাধীনতা ভোগ করবা, কিন্তু যতদিন বেঁচে থাকবা, যতদিন দেশ থাকবে, ততদিন তোমাদের এটা থাকবে। আচ্ছা, এই জিনিসটা কি ভারতীয় নেতারা বুঝে না?
বাংলার নেতারা বা ওই সময়কার নেতারা বা তারা কি এটা বুঝে না? এখনো কি তারা বুঝে না যে এইটার থেকে আমরা বেরিয়ে আসতে হবে? ব্রিটিশদের যে এই যে শয়তানিমূলক নীল নকশা, খুব কুল ব্রেনে একটা ঝামেলা তৈরি করে দিয়ে গেলাম এইটা। আচ্ছা, এখন এটা নিয়ে তো কথা বললে শেষ হবে না। আমার কাছে যেটা মনে হয় যে রাজনৈতিক নেতারা, বা এটা আপনিও স্বীকার করবেন, যে যখন একটা সিদ্ধান্ত আসে, ভাইটাল একটা সিদ্ধান্ত আসে যে আমি আংশিক স্বায়ত্তশাসন বন্ধ করে দিলাম, এটার ইম্প্যাক্টটা কি হতে পারে আজকের থেকে 5 বছর 10 বছর 20 বছর পরে গিয়ে, তো এটা কিন্তু মাথায় রাখা উচিত। আমার মনে হয় যে দায়িত্বশীলরা এইভাবে এটা করে। আর এদিকে ডোনাল্ড ট্রাম্প, হ্যাঁ, ট্রাম্প এবং পুতিন দুজনেই ভারতের প্রতি সহানুভূতি, এগুলি তো হলো গদবাধা বিষয় যে তারা বলছে এই হামলাটা বড় হামলা ছিল ওই 2000। হ্যাঁ, অবশ্যই 26 জন মারা যাওয়া মানে হিউজ, একটা মানুষ মারা যাওয়া, আমরা তো সেটা চাইতে পারি না। এখন একটা জিনিস, সেটা হচ্ছে কি যে চীনের প্রসঙ্গটা, ইউক্রেন জেলেনস্কি যে অভিযোগটা করছে, অভিযোগটা মারাত্মক। আপনার কাছে কি মনে হয় যে অভিযোগটা কি করলো? এই যে অভিযোগটা এমন সময় আসলো যখন ট্রাম্প ক্ষমতা আসার পরে। আমরা গত সপ্তাহে এই বিষয়ে আলাপ করেছি যে একটা যুদ্ধ বন্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ইউক্রেন রাশিয়া। এখানে অনুঘটক হিসাবে কাজ করতেছে আমেরিকা। ওই যে শান্তির মহাদূত হতে যায় উনি, ট্রাম্প সাহেব। জেলেনস্কি ট্রাম্পকে আবেদন জানাইলো যে আসেন আমাদের দেশে। এরই পরিপ্রেক্ষিতে হলো কি, চীন সবসময় তারা পররাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় বলে আসতেছে আমরা এই ঝগড়াঝাটির মধ্যে নাই, তোমরা থামাও, মানে পরিষ্কার কথাই বললাম। কিন্তু এই জেলেনস্কি যেটা বলতেছে, আপনার রাশিয়ার অভ্যন্তরে চীনা কিছু নাগরিক, মানে সংখ্যাটা উৎপাদন কেন্দ্রে সংখ্যাটা উল্লেখ করে নাই, নাগরিকরা রাশিয়ার ড্রোন উৎপাদন কেন্দ্রে কাজ করতেছে এবং টেকনোলজি হচ্ছে চীনের সাথে। মজার বিষয় হচ্ছে চীনের সাথে এই ধরনের কোনো চুক্তিও তারা করে নাই, চুক্তি ছাড়াই, মানে যেটা বলে যে ব্ল্যাক মার্কেটিং করে। যে আপনি এটা নিশ্চয়ই জানেন যে একটা দেশের সামরিক বাহিনীর কাছে যে অস্ত্র থাকে, ব্ল্যাক মার্কেটে যখন চলে যায় ওর চেয়ে কিন্তু অত্যাধুনিক সরঞ্জাম পাওয়া যায়। ওইটারই একটা অংশ হিসাবে তারা রাশিয়া আর কাছে ইউক্রেন এবং ইউক্রেন চীনের কাছে, দুইজনের কাছে বলতেছে এটা ঠিক না যে তোমরা চীন কেন তাদের প্রযুক্তি, ড্রোন প্রযুক্তি রাশিয়ার সাথে শেয়ার করতেছে। শুধু শেয়ার করা না, তাদের লোকজন, নাগরিক যে কেন রাশিয়ার ড্রোন উৎপাদন কেন্দ্রে কারখানায় কাজ করতেছে। এটা একটা জিনিস যেটা আপনি বললেন, বিষয়টা হচ্ছে কি যে ইউক্রেন মানে জেলেনস্কি সরাসরি অভিযোগ করতেছে রাশিয়ার যে একটা ড্রোন উৎপাদন কেন্দ্রে চীনারা কাজ করতেছে, এবং এটার জন্য উনি যেটা বলছে যে ইউক্রেনের নিরাপত্তা বিভাগকে বলছে যে চীনা কর্তৃপক্ষের কাছে সেই সব চীনা নাগরিকদের তথ্য পাঠাতে বলেছি যারা রাশিয়ার ড্রোন কারখানায় কাজ করছে। আচ্ছা, এখানে যেই বিষয়টা মানে আমি বলতেছি না যে সেম একটা জিনিস, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে একটা আন্তর্জাতিক পর্যায়ে একটা দেশকে দায়ী করার আগে মোর কনস্ট্রাকটিভ, মানে আরো মানে একটা মানে সলিড একটা প্রমাণ হাতে নিয়ে কথাটা বলা, আপনার হাতে যখন এভিডেন্স থাকবে তখন আপনি একটা দেশের বিরুদ্ধে এলিগেশন লাগাতে পারবেন। চীন কিন্তু রিঅ্যাকশন দেখাইছে, চীনের কর্তৃপক্ষ কিন্তু বলছে যে চীন কখনোই রাশিয়া ইউক্রেন সংঘাতে কোনো রকম কোনো ভূমিকা নেবে না। এখন জেলেনস্কি যেটা বলতেছে, আল জাজিরা রিপোর্টে জিনিসটা আসছে, সেটা হচ্ছে যে জেলেনস্কি বলতেছে যে এই ড্রোন যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যুদ্ধে, সেখানে চীনের টেকনোলজি কাজ করতেছে এবং চীনের মানুষ সরাসরি, চীনা লোক সেখানে সরাসরি অংশ নিচ্ছে। চীনে প্রচুর মানুষ, এখন চীনের কেউ যদি রাশিয়াতে গিয়ে কাজ করে, সেটাকে কি আমি বলতে পারবো যে চীনের লোক কাজ করে মানেই হচ্ছে সেখানে চীন সরকার জড়িত বা চীনের বিরুদ্ধে অভিযোগ? এই বিষয়টা অভিযোগ করতে হলে আমার হিসাবটা হচ্ছে যে এটা মোর কনস্ট্রাকটিভ একটা প্রমাণ হাতে নিয়ে বলাটা। আসলে জেলেনস্কির সিরিয়াসনেস নিয়ে, তার ইনভলভমেন্সি নিয়ে, তার মানে ম্যাচিউরনেস নিয়ে আসলে কিছু কথা উঠছে। জেলেনস্কির তো আসলে ট্রাম্প তো খুব বেশি পাত্তা দেয় নাই। এটার কারণও তো অনেকটা এরকমই যে তার যে ইমেজটা, সেই ইমেজটাকে সে ওইভাবে ধরে রাখতে পারছে কিনা, এটার একটা প্রশ্ন। এই ধরনের অভিযোগ করার আগে আমার মনে হয় যে আরো মানে সলিড প্রমাণ হাতে নিয়েই করা উচিত। আচ্ছা দেলোয়ার ভাই, তা দর্শক মোটামুটি আজকে দুটো বিষয় নিয়ে যে আমরা আলাপ আলোচনা করেছি তা মোটামুটি সারাংশ বুঝে গেছে। আমার দর্শক অনেক অকেবাল, ওনারা অনেক কিছু জানেন এবং ওনাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা আমাদের অনুষ্ঠানটা দেখছেন, মূল্যবান কমেন্ট করতেছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন। তো বিদায়টা আপনি নিয়ে নেন আজকে। দর্শক, আপনারা বুঝতে পেরেছেন যে ভারতের যে হামলাটা, আমরা কোনো হামলার পক্ষে না,
একই সঙ্গে আমরা যেটা চাই সেটা হচ্ছে যে হামলার প্রেক্ষাপট তৈরি হয় এমন কোনো ভূমিকা যেন রাষ্ট্রনায়করা, দায়িত্বশীল ব্যক্তিরা যেন কখনো না নেন। আমার মনে হয় আপনারাও আমার সাথে একমত হবেন, আমাদের সাথে একমত হবেন। ধন্যবাদ আজকের মতো। ধন্যবাদ সবাই।